আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেট মধ্যবিত্তের ওপর করের বোঝা বাড়াবে, সিপিডির মূল্যায়ন জুলাই বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক। শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব। সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে, আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার সংলাপ চলছে। এবং রাজধানী সহ সারা দেশের হাটে আসতে শুরু করেছে কোরবানি পশু। ক্রেতা বিক্রেতা নিরাপত্তায় র্যাবের নজরদারি, রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মধ্যম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়বে, যা কর বৈষম্য আরও বাড়াবে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমানোকে চ্যালেঞ্জ ও উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করে সংস্থাটি। রাজস্ব আহরণ না বাড়ালে বাজেট বাস্তবায়ন সম্ভব না বলে জানিয়েছে সিপিডির অর্থনীতিবিদরা। জাতীয় বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এসব কথা জানানো হয়। সময়সীমা ছিল, সেগুলো কি আছে এবং একটা গুণমানের প্রশ্ন থাকে। এই যে জুলাই আন্দোলন হলো, সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। নিজের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায় অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে। তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন, সেখানেও কারাবন্দী ছিলেন দীর্ঘদিন। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল, তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো, যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন, সেই জন্য আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার
দ্বিতীয় দিনের সংলাপ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপে প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচনী ইস্যুতে আলোচনা চলছে বলে জানা গেছে। সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, সংলাপের এক এক দিন ৩-৪ বার বিষয়ে আলোচনা করা হবে। সকলের সম্মতিতে ঐক্যমত্য হওয়া বিষয়ে জুলাই সনদেও অন্তর্ভুক্ত করা হবে। সংলাপে প্রত্যেক দলের একাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদ শিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4:30টার দিকে ভারত থেকে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়। পরে চাঁদ শিকারী বিজিপি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। এর আগে গত সপ্তাহে জেলার গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিন করেছিল বিএসএফ। রাজধানীর পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করেছে, তবে এখনো পুরোদমে জমে ওঠেনি। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, দামও বেশি চাইছেন ব্যাপারীরা। তারা বলছেন, কোরবানি ঈদের শেষ ৩ দিনে প্রত্যাশা অনুযায়ী দাম মিলবে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর অন্যতম বড় হাট বসেছে গাবতলীতে। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন এই হাটে। নেত্রকোনা থেকে স্বামী স্ত্রী এসেছেন ১২০০ কেজি ওজনের রাজা মাস্তান নামের এই শাহিয়াল গরু নিয়ে। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন না দাম। মন খারাপ পেয়েছে তো, বেশি টাকা কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। ১০ লাখ টাকার উঠে কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। এদিকে দর্শনার্থীদের আকর্ষণ হয়ে উঠেছে ব্যতিক্রম ধর্মী সাদা ও গোলাপি রঙের একটি মহিষকে ঘিরে। এই সাদা রঙের মহিষ থাইল্যান্ডের মহিষ আর কারো কাছে নাই, শুধুমাত্র আমাদের সরকার ক্যাটেল ফার্ম এই আমাদের কাছেই আছে। হাটে পর্যাপ্ত গরু রয়েছে, বড় ও মাঝারি সাইজের গরুর সংখ্যাই বেশি। দাম কইলাম মানে ৪ লাখ টাকার গরু ৫ লাখ ৬ লাখ টাকা দাম চাই বসে থাকে, আমাদের বুঝো হয় না আর কি। মানে নাই মাই যে ভাব দেখছি দাম যে অবস্থা, বাজারের অবস্থা, অল্প সময়ের ভিতরে ঘন্টা খানিক হয় না আমাদের, মানে আমরা যে হাটে আসছি ১ ঘন্টার ভিতরে কিনে ফেলেছি। এদিকে হাটের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। হাটে প্রতারক চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই আমরা অতিরিক্তভাবে এখন দায়িত্ব পালন করছি। জাল টাকা শনাক্তে রয়েছে অত্যাধুনিক মেশিন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে পশুর হাট, ঈদ, জামাত, চামড়া বেচা কেনা যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। রাজধানী কাউরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, পশুর হাটকে কেন্দ্র করে চুরি, ডাকাতি, ছিনতাই, দালাল চক্র, জাল নোট তৈরি ও সরবরাহ, প্রতারক চক্র, অজ্ঞান ও মলম পার্টিকে রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চ, বাস ও রেল স্টেশনে মোবাইল কোড সহ সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা অভিমুখী পশু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায়, সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিতিশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে সারা দেশের কোরবানি পশুর হাট। ক্রেতা বিক্রেতা নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছে পশু চিকিৎসক টিম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট শুরু হয়েছে। হাটে আসা ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। নগরবাসীর দাবির মুখে হাসিল 1% কমিয়ে 4% করা হয়েছে। প্রতি বছর 6,000-এর বেশি কোরবানির পশু বেচাকেনা হয়ে থাকে এই হাট থেকে। ঝালকাঠিতে এবছর 29,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 30,000 গবাদি পশু। মানসম্পন্ন পশু উৎপাদনে নিয়মিত পর্যবেক্ষণ করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বাজার অনেক শীততে আছে এবং বাজার কেনার মতো পরিবেশ আছে। 11 পিস গরু আনিছি, 3 পিস বেচেছি। 3 পিস বেচেছি, গ্রাম তো কিনারি এখন কি করতে হবে, বেচার জন্য তো কম বেশি করে বেচতে আসছে। খামারিরা তাদের ন্যাচারাল খাবার যেটা সেটা দিয়ে গরু লালন পালন করে। তাই সঙ্গত কারণে ঝালকাঠি এই প্রভাবমুক্ত। এদিকে জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাট। এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 14,226টি পশু। খুচরা ক্রেতার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসছেন ট্রাক ভর্তি পশু কেনার জন্য। ক্রেতারা বলছেন, এখানকার পশু সুস্থ ও উন্নত হওয়ায় দামও তুলনামূলক বেশি। নিয়মিত চলছে পশুর স্বাস্থ্য পরীক্ষা। 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। গরুর খামারি তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমরা তদারকি করছি এবং খোঁজখবর নিচ্ছি। হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানায় হাট পরিচালনা কর্তৃপক্ষ। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ডিসেম্বর যথেষ্ট দেরি হয়ে যায়, এর আগেও নির্বাচন আয়োজন সম্ভব। ডিসেম্বরের পরে নির্বাচনে কোনো যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 2-1টি ছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় সব রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনার সভায় বক্তারা ঈদের আগে সরকারকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানান। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন গণ অধিকার পরিষদের, যেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন দলের নেতারা। এই সরকারের প্রতি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের নেতারা আবারও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। এ সময় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। বলেন, একটি দল নির্বাচন চায় এমন ভুল তথ্য প্রধান উপদেষ্টার তরফ থেকে বড্ড বেমানান। একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়। ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিদেশি ষড়যন্ত্র ও সকল অপতৎপরতা রুখতে দ্রুত নির্বাচন আয়োজনই একমাত্র সমাধান। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে। যারা নতুন নতুন দল করেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। কিন্তু গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি ভোটাধিকারের কথা বলি, আমরা যদি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই। এবং বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক পন্থা, রাষ্ট্র পরিচালনার পন্থা, এখনো পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই। যে একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরো কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়।
এ সময় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বেড়ে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। 3 পার্বত্য জেলায় ঢলের পানি ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি। পাহাড় ধসে বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। বানভাসী মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই মৌসুমী বায়ুর কারণেই হচ্ছে বৃষ্টি, যা আগামী আরও 3 দিন অব্যাহত থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে নদ নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি। বিভিন্ন স্থানে পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে উঠে আসছেন বানভাসী মানুষ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতবাড়ি, সবজি ক্ষেত, রাস্তাঘাট। সিলেটের সুরমা ও কুশিয়ারের পানি বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জের লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 12টি গ্রাম। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কাল থেকে রাজধানী সহ খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে কমে আসবে বৃষ্টির পরিমাণ। এর পাশাপাশি সুখবরও জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের 3 দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, ফলে আনন্দ নিয়েই ঈদ উদযাপন করতে পারবেন দেশবাসী। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান। এ সময় সিগারেট ও বিড়ির করের বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে সোমবার। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। শ্রমিকের ন্যায্য মজুরি 110 টাকা। বিড়ি শিল্পের উপর অগ্রিম আয়কর প্রত্যাহার, 1000 বিড়ি উৎপাদনে মজুরি 110 টাকা বৃদ্ধি সহ 4 দফা দাবি জানান শ্রমিক নেতারা। সিগারেটের অগ্রিম আয়কর 3%, বিড়ি ছিল 10%। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সারা দেশে বলেছি যে এজন্য বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, সিগারেটের মার্কেট ব্যাপক বৃদ্ধি হচ্ছে, আর বিড়ির মার্কেট সংকুচিত হচ্ছে, শ্রমিকদের কর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি এই 10% ভ্যাট প্রত্যাহার করে এই বিড়ি শিল্পকে টিকায় রাখতে হবে। এ সময় বিদেশি সিগারেট কোম্পানিগুলোর দৌড়তে দেশি বিড়ি শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। লক্ষ লক্ষ হাজার যে শ্রমিক আছি, তা আমরা নিজেরাই কর্মসংস্থান করি, এটার উপর বেঁচে আছি, আর কোনো উপায় নেই আমাদের। অতএব এই বিড়ি শিল্প বন্ধ করা যাবে না। বিড়ি শিল্প বন্ধ করার আগে এ পেশায় জড়িত 20 লাখ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও অন্তত 12,000 নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় সিদ্ধান্ত হয়। বৈঠকে যুদ্ধবিরতির কোনো অগ্রগতি না হলেও নির্দিষ্ট কিছু জায়গায় 2 থেকে 3 দিনের জন্য অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দুই পক্ষই 6,000 করে সেনাদের মরদেহ হস্তান্তরে একমত হয়েছে। রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানান, বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির শর্তাবলী সংবলিত প্রস্তাবে ইউক্রেনের প্রতিনিধিদের দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ও কিয়েভের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, তারা রাশিয়ার এই খসড়া পর্যালোচনা করে দেখবেন, তবে তারা মনে করেন কেবল জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকই পারে এ সমস্যার সমাধান করতে।
পবিত্র হজ পালন করতে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত 15 লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে গত বছরের মতো হিট স্ট্রোক থেকে প্রাণহানি এড়াতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গালফ নিউজ জানায়, অতিরিক্ত গরম ও হিট স্ট্রোক ঠেকাতে এবার 40টিরও বেশি সরকারি সংস্থার 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। এছাড়া মক্কা, মদিনা, আরাফাত সহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে 400রও বেশি কুলিং ইউনিট। থাকবে 50,000 বর্গ কিলোমিটারেরও বেশি ছায়াযুক্ত এলাকা। এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 44 জন। খেলার খবর। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 39 ধাপে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আফিদা খাতুনরা। শক্তিমত্তায় জর্ডান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 74 আর বাংলাদেশ 133। এর আগে দুদল একবার মুখোমুখি হয়। 2021 সালে সেই ম্যাচে 5-0 গোলে বিধ্বস্ত হয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমাদের অনুপ্রেরণা প্রথম ম্যাচের পারফরমেন্স। আম্মানে খেলা শুরু হবে রাত 10টায়। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে অংশ নেবে হামজা জামালরা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার ক্যাব্রেরার দল। এই খেলা দিয়েই নতুন করে সাজিয়ে তোলা জাতীয় স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। ম্যাচ পরবর্তী অনুশীলনে আজ সন্ধ্যা 6:30টায় অংশ নেবেন ফুটবলাররা। এর আগে বিকেল 4টায় প্রস্তুতি সারবে ভুটান দল। আইপিএল এর ফাইনালে রাতে আহমেদাবাদে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বিরাট কোহলির দলে এর আগে 3বার ফাইনালে উঠলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। 2016 সালের পর 2025 9 বছর পর আবার আইপিএল এর শিরোপা মঞ্চে বেঙ্গালুরু। অন্যদিকে দ্বিতীয়বারের মতো সেরার লড়াইয়ে নামছে প্রীতি জিন্তার দল। লিগ পর্বে দুই দলই শেষ করে সমান 19 পয়েন্ট নিয়ে। তবে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়েই সরাসরি ফাইনালে উঠে বেঙ্গালুরু। সর্বশেষ দুটি ম্যাচই জিতেছে তারাই। এই হিসাবে এগিয়ে থাকছে কোহলিরা। রাত 8টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রস্তাবিত বাজেট মধ্যবিত্তের ওপর করের বোঝা বাড়াবে, সিপিডির মূল্যায়ন জুলাই বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক। শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব। সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে, আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার সংলাপ চলছে। এবং রাজধানীর সহ সারা দেশের হাটে আসতে শুরু করেছে কোরবানি পশু। ক্রেতা বিক্রেতা নিরাপত্তায় র্যাবের নজরদারি, রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।